বিষয়টা নজর এড়ালো না শোভার। সে সেদিন নিজ থেকেই বলল, সারাদিন ঘরবন্দি থেকে তোমার মনে হয় মন খারাপ হয়ে যাচ্ছে, চলো একদিন তোমাকে নিয়ে ঘুরে আসি। পাখি জবাব দিল না। দিন যত যাচ্ছে তত সে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছে। প্রথম দিকে সেই কৌতূহল কিংবা উচ্ছ্বাস আর নেই। শোভা বলল, তোমার খুশি লাগছে না? এর আগে তো কখনো ঢাকায় আসোনি, এই প্রথম ঢাকা শহর ঘুরে ঘুরে দেখবে, বিষয়টা আনন্দের না? যে বললেও পাখির আনন্দ হয় না, বরং বুকের ভেতর ছটফট করতে থাকে মনের জন্য। কিন্তু শোভা কিংবা মলয়কে তা বুঝতে দেয় না, বরং যতটা সম্ভব হাসি খুশিই থাকার চেষ্টা করে। তারা যেভাবে চায় সেভাবেই চলে। দিন দুই আগে রাতে হঠাৎ বাসায় একটা থমথমে পরিবেশ, চাপা উত্তেজনা। কেউ একজন আসবেন, তার জন্য সতর্ক সবাই। যিনি এলেন তিনি বয়সে মলয়ের চেয়েও ছোট হবেন, মাথায় চুল কম, গায়ের রং শ্যামলা, ক্লিন শেভড, মুখখানা পরিষ্কার, পরনে ধবধবে সাদা লুঙ্গি, গায়ে ঘিয়ে রঙের ফতুয়া, গা থেকে ভোঁসভোঁস করে করা আতরের গন্ধ আসছে। লোকটা ঘরে ঢুকতেই শোভা ও মলয় তটস্থ হয়ে উঠল। এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু তাতে কোনো আগ্রহ দেখালেন না ভদ্রলোক, বরং ভারী গলায় বললেন, আমার হাতে সময় নাই, দ্রুত করো। দ্রুত করার অবশ্য কিছু ছিল না। পাখিকে দিয়ে লোকটার জন্য খানিক খাবার পাঠানো হলো, কিন্তু সেই খাবার তিনি ছুঁয়েও দেখলেন না, বরং পাখিকে বললেন, নাম কি? পাখি। বয়স কত? এই প্রশ্নে পাখি থতমত খেয়ে গেল। লোকটা হঠাৎ করে তার বয়স কেন জিজ্ঞেস করছে? কত বয়স? জানি না। জানি না আবার কি? পাখি কথা বলল না। মলয় বলল, বয়স বেশি না, 16-17 হবে, তবে খুব স্মার্ট আর ভালো মেয়ে, সব কাজ পারবে, যা বলবেন তাই শুনবে। আপনি ভাববেন না খন্দকার সাহেব। বয়স বেশি না তো? দেখে তেমন মনে হচ্ছে। দেখে কি বয়স বোঝা যায়? তাহলে আমার বয়স কত বলো? আপনারটা তো একদম বোঝা যায় না, তবে ওর সত্যিকারের বয়সও যে বেশি না তা কিন্তু ওকে দেখেই বোঝা যায়। বলে গম্ভীর হয়ে গেল খন্দকার নামের লোকটা। তারপর বলল, অতি চালাক মেয়ে আমার পছন্দ না, কথা বলবে কম, যা বলবো তাই শুনবে, একদম সেরকম, সব কাজ পারবে। খন্দকার আরও কিছুক্ষণ বসে খুঁটিয়ে খুঁটিয়ে পাখিকে দেখলেন, তারপর বেরিয়ে গেলেন। পাখির বুকের ভেতরটা অকস্মাৎ থম মেরে গেল। এই লোক কে? সে কেন এসেছে? তাকে এত কথা কেন জিজ্ঞেস করলো? লোকটাকে দেখে ভালো কিছু মনে হয়নি তার, বরং একটা ভয়ানক আতঙ্ক জেঁকে বসেছে বুকের ভেতর। শোভা যেন বিষয়টা বুঝলো। সে নিজে থেকেই বলল, ওনার কথা শুনে কি ভয় পেয়েছ? পাখি মাথা নাড়ল। সে ভয় পেয়েছে। বোকামে। ভয়ের কি আছে? তোমার ঢাকা শহরে কাজ করে খেতে হবে না তো কি কাজ করবে? কত টাকা বেতনের কাজ করবে? উনি খুব পয়সাওয়ালা মানুষ, অনেক রকমের ব্যবসা আছে, একটা হলো বিউটি পার্লারের ব্যবসা। ওনার সেই পার্লারে আমরা তোমার কাজের ব্যবস্থা করে দিচ্ছি। শোনো, মানুষের বাসায় ঝিয়ের কাজ করলে তাতে কোনো সম্মান আছে, ভবিষ্যৎ আছে? নাই। কিন্তু তুমি যদি একবার ওনার ওখানে কাজ করতে পারো, শিখে নিতে পারো, তাহলে দেখবে আর কোনো চিন্তা নাই, তুমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছো। খদিজা খালায় আসলে যাই, সে ছাড়া আমি যাব না। কি বোকা মেয়ে রে বাবা, তুমি চাইলেও ওনার ওখানে যাওয়া অত সহজ নয়। উনি অনেক দেখে শুনে তারপর নেন। তুমি কি ভেবেছো আমরা বললাম আর উনি সঙ্গে সঙ্গেই তোমাকে নিয়ে নিল? তাহলে তো মেয়ের অভাব ছিল না। উনি আগে দেখেন, তারপরে সিদ্ধান্ত নেন। খদিজা খালা আগে আসুক। অবশ্যই, খদিজার সঙ্গে আলাপ না করে তো তোমাকে কোথাও পাঠাবো না, তুমি নিশ্চিন্ত থাকো। তা পাখি যে পুরোপুরি নিশ্চিন্ত হলো তা নয়, বরং একটা অস্বস্তির কাঁটা যেন বেঁধে রইল তার মনে। তারপর 2-4 দিন কেটেও গেল। সেদিন শোভা বলল, চলো আজ ঢাকা ঘুরিয়ে দেখাই তোমায়, সুন্দর আবহাওয়া। পাখির তখন আর যেতে ইচ্ছে করছিল না, ফলে খানিক গড়িমসিই করছিল সে। কিন্তু মলয় যখন জোর দিয়ে বলল, তখন আর না করতে পারেনি। একটু পুরনো মডেলের টয়োটা সেডান কারে বের হয়েছিল তারা। পাখি যেহেতু এই শহর চেনে না, সেহেতু সব কিছু তার কাছে একই রকম লাগতে লাগলো, বিস্ময়কর। এমন কিছু এর আগে কখনো দেখেনি সে। এত আলো, এত বড় বড় বিল্ডিং, এত গাড়ি কিংবা মানুষ, চারদিকে যেন মেলা বসেছে। এই মেলায় মানুষ হারিয়ে গেলেও খুঁজে পায় কী করে? পাখি জানে না কেন এই কথাটি তার মাথায় ঘুরঘুর করতে লাগলো। রায়ের বাজার, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পেরিয়ে বেড়িবাঁধের রাস্তা ধরে তারা যখন এগোচ্ছিল, তখন আবার চারপাশটা লক্ষ্য করলো পাখি। এই দিকটা এত ফাঁকা কেন? তার জিজ্ঞাসার জবাবই যেন দিল শোভা। ওইখানে একটা নদী আছে, তোমাকে নদী দেখাতে নিয়ে যাচ্ছি। গ্রামের নদী দেখেছ, শহরের নদী তো দেখোনি, এবার দেখবে শহরের নদী। পাখি কথা বলল না, তবে খানিক বাদেই তারা বসিলা ব্রিজের কাছে চলে এলো। ব্রিজের পাশ দিয়ে সরু রাস্তা নেমে গেছে নদীর পাড় দিয়ে। সেখানে কিছু বহুতল আবাসিক ভবন উঠেছে। তার একটির 9 তলায় উঠে গেল তারা। শোভা বলল, এটার ছাদ থেকে চারপাশটা দেখবে কত সুন্দর, নদীও। পাখি তখনও ঘটনার কিছুই বুঝতে পারেনি, বরং 9 তলার ওই ঘরে উঠে সে হকচকিয়ে গেল। সামনে খোলা বারান্দা, হু হু করে হাওয়া আসছে। চট করে দেখলে মনে হয় এখান থেকে আকাশ খুব কাছে, হাত বাড়ালেই ছুঁয়ে দেখা যাবে।
এত উঁচু বাড়িতে এর আগে কখনো ওঠেনি সে, ফলে বেশ খানিকক্ষণ হতভম্ব হয়ে রইল। বারান্দা থেকে নিচে তাকিয়ে মানুষ কিংবা নদী দেখতে চাইল। দূর দিগন্তে তাকিয়ে মনে হলো ওইখানে বুঝি জলডাঙা, ওই বুঝি তার ঘর। আর তারপর মনো, এখান থেকে কত দূর তার বাড়ি? পাখির অবশ্য তা জানা হলো না, বরং আচমকাই মনে হলো এই এত বড় বাড়িতে সে ছাড়া আর কেউ নেই, এমনকি শোভা কিংবা মলয়ও না। সে হঠাৎ বারান্দা থেকে ঘুরে দাঁড়ালো, তারপর সতর্ক পায়ে চলে এলো মূল ঘরে, তারপর ড্রয়িং রুমে, তারপর রান্নাঘরে, অন্য বারান্দায়, তারপর দরজার কাছে। ভয়ঙ্কর ব্যাপার হলো দরজা বাইরে থেকে বন্ধ, কোথাও কেউ নেই। পাখি দরজা ধাক্কালো, চিৎকার করে ডাকলো, কিন্তু লাভ হলো না। সে তখনও জানে না এই ভবনে এই একটি মাত্র ফ্ল্যাটই থাকার উপযোগী, বাকিগুলোতে এখনও কেউ থাকে না। ফলে তার চিৎকার প্রতিধ্বনির মতো ফিরে আসতে লাগলো তার কাছেই। কেউ কোনো সাড়া দিল না। পাখি ততক্ষণে ঘটনা বুঝে গেছে। এক খাঁচা থেকে অন্য খাঁচায় বন্দী হয়েছে সে। এই খাঁচা থেকে মুক্তি করার মতো কেউ নেই তার।